মির্জা শায়েন মুগ্ধ। লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ১২। চলন্ত পা দুটো থমকালো মুগ্ধের। তরাক জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টগবগ করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসল সিট। তার এমন বাঁকা হাসি সাপের ন্যায় ফোনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল এডুইনকে। ওকে বাইরে বের করো। হুকুম তামিল করতে অগ্রসর হলো এডুইন। কিয়ৎক্ষণের মধ্যেই কি সব সুইচ টুইচ চেপে সিডের অবশ দেহটাকে শিকল দিয়ে টেনে টুনে বাইরে নিয়ে আসা হলো। সিডের শরীর না চললেও বেয়াদব ছেলের মুখে ঠিকই লেপ্টে আছে তার ছেলের হাসি। বারবার শ্লেষত ইঙ্গিত দিচ্ছে মাস্টারকে। মাস্টার কি আর এত ধৈর্য সহ্য বুঝে? সিডের দেহটা বাইরে বেরোতেই সম্মুখ থেকে ছুটে এলো হিংস্র বাঘের ন্যায় স্বীকারোক্তের ছোঁ মেরে টেনে নেওয়া মাস্টার। এডুইন বোধহয় হকচকালো খানিকটা। তড়িৎ পা পিছিয়ে সরে গেল কয়েক কদম। এদিকে মাস্টারের শরীরে যেমন এক অদৃশ্য তেজে আগুন জ্বলে উঠল। তার চেয়ে বেশি আগুন জ্বলছে তার মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলল, তার বুকের উপর গিয়ে বসল। তার ডান হাতের ৫ আঙ্গুলের শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতে আংটিগুলোর আগা কেমন তীক্ষ্ণ হয়ে উঠল। সে আর কোনরূপ কালবিলম্ব না করে ডান হাত দিয়ে একের পর এক বেঞ্চিং পাঞ্চে বসাতে লাগলো সিটের নাক বরাবর। এক একটা পাঞ্চে সিডের দেহ ক্ষতবিক্ষত হতে শুরু করলো। নাক মুখ থেতলে গেল। যাচ্ছে তো যাচ্ছেই। বেচারা হুঁশ আছে মনে হচ্ছে না, অথচ সেদিকে কোনো পারোয়া বা তোয়াক্কা কোনো কিছুই করলো না মাস্টার। সে তো জ্বলছে রাগে। গজগজ করতে করতে হিংস্র হয়ে উঠল সে। হাতের কড়ি বিরতিহীনভাবে আরো বাড়তে লাগলো। জেলাস, জেলাস, জেলাস হবে তোর বাপ। ইউ আর সন অফ এ বিচ। ওকে ছুঁয়েছিস না তুই, তাতে আমার কি? তাতে আমার বালও ছেড়ে গেল না। কোন দুঃখে আমার বাল ছেড়ে যাবে ওই জানোয়ারের বাচ্চার জন্য? এক চুটকি বাজারে ওর যে কত সুন্দরী মেয়ে এসে বেড কাঁপাবে আমার। সেক্ষেত্রে ওর জন্য আমি জেলাস হব কেন? আমি দ্য রশিয়ান কিং স্যাড মাস্টার কোনো জেলাস ফিল করবো না, করি না। তোকে কে বলেছে আমি জেলাস, বাস্টার্ড? থমকালো মুগ্ধের হাত। সিট আর নড়ছে না। নিথর ছেলেটা ঠোঁট দুটো একদম ছিন্নভিন্ন হয়ে আছে। সম্মুখে কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো অবস্থা। ওদিকে মাস্টার এখনো শান্ত হয়নি। দাঁত চিবিয়ে চিবিয়ে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকলো এডুইনের পানে। বেচারা এডুইন ভরকালো কেমন। তক্ষুনি শুকনো ঢোক গেল। ফিরল তার মাথা। শুদ্ধ নামক মাস্টারের চোখে পলক উঠে এসে ফের আবার থাবা বসলো এডুইনের কণ্ঠায়। এডুইন শক্ত হয়ে গেল কেমন। চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণকুঞ্চিতে কেবল পৌঁছলো মাস্টারের হুঙ্কার। এই তুই বল। আমি জেলাস? ওই মাস্টার বলল আমি নাকি জেলাস? আমাকে কোন দিক থেকে তোকে জেলাস মনে হচ্ছে বলতো? কথা বল এডুইন, আদারওয়াইজ তোকে মেরে ফেলবো আমি। এর হিংস্র হুঙ্কারে ততস্থ এডুইন। সেখানে শরীর কাঁপছে তার, যেখানে তার কণ্ঠ যেন ফুরিয়ে আসছে আওয়াজেরা। বেচারা অবদ্ধ মন কেমন বলে উঠল চেঁচিয়ে। হ্যাঁ মাস্টার, আপনি জেলাস, তাও আবার কোনো সাধারণ জেলাস নয়, অনেক ভয়ানক জেলাস, অ্যাগ্রেসিভ মাত্রার জেলাস। মনের মধ্যে চেঁচানো থাকা কথাগুলো ভয়ঙ্কর বাক্যর ন্যায় মুখে ঢোকার আগেই সেটা থুবড়ে গেল। বেচারা বুদ্ধিমান মানুষ তৎক্ষণাৎ মুখের কপট ভঙ্গিতে ফুটে উঠলে বলল, একদম না মাস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লায় উত্তর পড়ায় রাগটা বোধহয় খানিকটা প্রশমিত হলো মাস্টারের। সে আলগোছে ছেড়ে দিল এডুইনের কণ্ঠটা। রাগে ফুসফুস করতে করতে কদম বাড়ালো সম্মুখে। দাঁত খিচিয়ে বলল, ব্লাডি বাস্টার, আমাকে বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে এগোচ্ছে মুগ্ধ। দরজার একদম সন্নিকটে এসে দাঁড়ালো। আচমকা পদযুগল ফের থমকালো তার মস্তিষ্কে। তরাক বেঁচে উঠল আরেক কথা। সিট তখন কি বলল? সে মাস্টারের বুকে হাত দিয়েছে বলল। সত্যি তার স্বীকার, সিট হাত দিয়েছে। কথাখানা মনে পড়তেই ফের জ্বলে উঠল মাস্টারের মাথার তালু। দৃঢ় চোয়াল থরথর করতে লাগলো রাগে। শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমট করলো, বিড়বিড় করলো, কত বড় সাহস জানারে বাচ্চার! আবার মুখ নাড়িয়ে বলে গেল। এক মুহূর্তে থেমে গেল। ঘাড় ঘোরালো সে এদিক ওদিক। কটমট করতে আবার ঘাড় ফাটালো। শব্দ যাচ্ছে তার কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্ক বাজছে কেবল একটাই কথা, তার শিকারকে অন্য কেউ কেন ছুবে, কেন কেন কেন?
বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুট লাগালো কক্ষের বাঁ দিকের কর্নারের দিকে। কক্ষটা মূলত টর্চার সেল নামে পরিচিত। একটা মানুষ ঠিক যত রকম কষ্ট দিয়ে তাকে মারা যাওয়ার পারে সব ধরনের আইটেম বুঝি এখানে একদম সুষ্ঠুভাবে সাজানো আছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাতে তুলল তরোয়াল ধারালো ছুরিখানা। অতঃপর তা দিয়ে এগুলো সিটের পানে। এডুইন কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মাস্টার চলে গিয়েও ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে। এডুইন ভাবনার মাঝেই মুখ ঝুঁকিয়ে বসলো সিটের পেটের ওপর। তারপর আর কোনো দিক না তাকিয়ে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসলো সিটের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সিটের রক্তাক্ত দেহখানা। সেই লু ছিটে ফোঁটা ভরে যাচ্ছে মুখদের মুখমণ্ডল। মাস্টারের সুদর্শন মুখখানা সে কি ভয়ঙ্কর রূপ বেরিয়েছে, যে বোধহয় নিজের মধ্যে নেই আজ। সিটের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ে আওড়ালো, শি ইজ মাইন, অনলি মাইন, দ্য অনলি কনসিকোর্স অফ চার্চিং হার হিটেড। হতবাক এডুইন, ছেলের চোখে মুখে একরাশ অবাকের ছাপ। বিচক্ষণ মস্তিষ্ক তা জানান দিচ্ছে আপাত কোনো কিছুর পূর্বাভাস। নির্দয় রুস্টি কিং ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দিকে। সে এডিক্টেড হচ্ছে একটা সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মনটা মানতে নারাজ। এডুইন চিন্তিত হলো এসব ভাবতে ভাবতেই যে শ্যাডো মাস্টারের মতো একজন নির্দয় মাফিয়া কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে। কিন্তু এর পরিণতি শীতাতাপ নির্ণয়হীন হিমশীতল কক্ষ, গোলাকার মখমলের বিছানায় অচেতন হয়ে পড়ে আছে মাহিম। মাথায় বাঁধা মোটা ব্যান্ডেজ, নাকের ওপর ওয়ান পিস প্যান্ট। মেয়েটার নিঃশ্বাস গতি ক্ষণে ক্ষণে ধীরত্ব থেকে ঊর্ধ্বত্ব এবং ঊর্ধ্ব থেকে ঘৃণত্বই পৌঁছাচ্ছে। বিছানার চারিদিকে গোলা হয়ে দাঁড়িয়ে আছে প্যারিসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেডেন। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই গত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে যাচ্ছে। কোনরূপ ইন্টারস্টাস ইনজুরি হলো কিনা তাও বোঝা যাচ্ছে না। সে তো ভাগ্য ভালো, সময় মতো মিলা গিয়ে খুঁজে পেয়েছে মেয়েটাকে। তাও যাচ্ছে তাই অবস্থায়। সারা শরীর তার ডুবেছিল ময়লায়। মাথাটা পড়েছিল বাথটবের ওপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে, তবে মেয়েটার কেন যেন জ্ঞান ফিরছে না। মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে মনে মনে নিজেকে কত শত দোষারোপ করে যাচ্ছে সে। বারবার আনমনে আওড়াচ্ছে সব দোষ আমার। সেদিন আমি কেন তোমাকে একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেছে মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগোছে নিজের 2 হাতের মুঠোয় চেপে ধরল মাহির ডান হাত। এক দৃষ্টিতে মাহির মলিন মুখ মানে তাকিয়ে থাকতেই হঠাৎ টের পেল কক্ষে আগমন ঘটেছে একজোড়া দাম্ভিক কদমের। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথাটা নুইয়ে দৃষ্টি ফেরালো মেঝেতে। মিলাও উঠে দাঁড়ালো কাল বিলম্ব ছাড়াই। শরীর খুলিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। এদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়িয়েছে মাস্টার। এখনো ফুঁসছে তার রাগে। এ লোক যে দিনে কতগুলো সিগারেট খায় কে জানে। ঠোঁটের মাঝে এখনো একটি সিগারেট ভরে রেখেছে। মাস্টারের চোখ মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফের সিগারেটের শেষ ভাগে লম্বা এক টান বসিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ওই বান্দির মেয়ে এখনো শুয়েছে কেন? মীরা ততস্থ ভয়ে। মুক্তি কোনো বেরোচ্ছে না সংযোগ। ডাক্তাররা মধ্য একজন মধ্যবয়সী নারী বেরিয়ে এলেন। প্যালেসের সুন্দরী খানিকটা দোলামনো করে বললেন, বিগত 7 ঘন্টা যাবৎ জ্ঞান নেই মাস্টার। নিঃশ্বাস নেওয়ার গতিও কেমন কেমন কমছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্টের প্রয়োজন। সেক্ষেত্রে ওকে হসপিটালাইজ করলে ভালো হতো। কথাটা বলতে না বলতেই পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পিঠের ধারে। মধ্যবয়সী বিচক্ষণ হয়তো আজ করছে কি বোকামিশি করে ফেলেছে। নিজের বলা কথাগুলো মস্তিষ্কে ফিরে আড়াতে তার জিভে দাঁত কাটল। ইমাম, রোগীর কথা চিন্তা করতে গিয়ে সে নিজের কথাই ভুলে গিয়েছে। সে কিভাবে এমন ভুল করলো? এই মনস্টার প্যারাসাইট নামক জেলখানায় একবার ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজেকে এবার বোকা বোকা ভাবের জন্য কতগুলো কথা সে নিজে শোনাচ্ছে। তিনি কণ্ঠে খানিকটা কোমলতা ঢাললেন। জেনে কিছু বলবেন অমনি মাস্টার কঠিন হুঙ্কার দিল, এডুইন। কয়েক কদম দূরতে দাঁড়িয়ে আছে এডুইন। ডাক পাওয়া মাত্র এগিয়ে আসলো সে। বাধ্য কণ্ঠে জিজ্ঞেস করলো, জি মাস্টার। মুখোভাগ শক্ত মুগ্ধের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। আশ্চর্য হলেও সত্য, মাস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কয়েক বিরক্তির ভাঁজ। মিনিট খানেক যেতে না যেতেই সে কেমন কঠিন গলায় আদেশ ছুড়ল,
রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা অস্ত্র লাগবে সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্ডির মেয়ের চিৎকার শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইস, ইয়েস মাস্টার। ভরকানো কণ্ঠে ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ হলো এডুইন। এটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মাস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘরভর্তি ডাক্তার মেয়েটিরা কেমন হাঁ করে এগিয়ে আছে মাস্টারের কথায়। প্রত্যেকের মনের মাঝে লুকিয়ে আছে সন্দেহরাম, যারা দানা বাঁধতে শুরু করেছে তীব্র থেকে তীব্রতর ভাবে। তাহলে তারা যা শুনেছে তা কি সত্যি? মেয়েটা কি মাস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ নিল, লিভ। ব্যাস ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। আর তাতেই সবাই কেমন সুরসুর করে বেরিয়ে গেল ঘর থেকে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি এগিয়ে আনলো মাহির দিকে। ঠোঁটে সিগারেট দিচ্ছে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোঁয়াগুলো এক ঝটকায় ফু দিয়ে বসে উঠলো অবচেতন মেয়ের মুখপানে। এতে মুগ্ধের পৈশাচিক আনন্দ মিলল কিনা কে জানে, তবে মাহি পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তার ঘৃণাগুলো বাড়তে লাগলো কয়েকক্ষণ ধরে। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, দাঁতে দাঁত চাপছে এবং কটমট শব্দ বেরোচ্ছে তাতে। সে এবার কোনরূপ ভুনেতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছে না বান্দির মেয়ে। এখন তোর অনেক কিছু দেখা বাকি, সবটা সহ্য করতে হবে তোকে। অ্যান্ড অলওয়েজ শভ অফ ইট। টিং টিং ক্রিং। মাঝ রাস্তায় কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল দামিয়ান রুক্সবার্গস। রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তির বেশিরভাগ সময়ই হোটেলে রাত কাটান। আর তার ভাষ্য মতে ইনজেকশনের সিরিজ এবং নাড়ি দুটোই একেবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ঘুম চোখে দরজার কাছে এগিয়ে আসে দামিয়ান। এত স্বাদের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়, আর অমনি সুখের পোকা হিসেবে এত রাতে তার ঘরের দরজায় আগমন ঘটল এই কার। দামিয়ান বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কলিং বেল ফের চাপল কেউ। এ পর্যায়ে বিরক্ত বোধ হলো যেন তার, মাত্রা ছাড়ালো তার বিরক্তির। তিনি কেমন অতিমাত্রার বিরক্তি মুখে চা করার শব্দ তুলে তৎক্ষণাৎ দরজা ঘোটালেন। দরজা হাঁ করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী একজনকে। দামিয়ান ভ্রু কুঁচকালেন। তিরিক্ষি মেজাজে আওড়ালেন, হু দ্য হেল আর ইউ ব্লাডি অ্যাসহোল। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট নয় তার পুরো মুখব্যক্তির। দামিয়ান এহেন অপমানিত কথায় রাগ করলেও কিনা কে জানে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিস্তলে লুকিয়ে রাখা নিজের হাত দুটো সামনে এনে কি যেন একটা স্প্রে করলে দামিয়ানের মুখ বরাবর সে হকচকায়। কিয়ৎক্ষণের বুলি আওড়াতে না আওড়াতেই টের পেল তার মাথা ঘোরাচ্ছে, চোখ দুটো সামনে সবকিছু ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরের সব বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিজের পা দুটো কেমন টলমল করছে তার, টলমলের শরীর ঘুরতে পারছে না। সম্মুখে মুখোশধারী দু হাতে আগলে ধরল যেন তাকে। ঘাড়টা সামান্য নুইয়ে রেখেছে সে। দামিয়ানের কান বরাবর মুখ রেখে কে যেন কেটা বলল, তোর বাপের ডান হাতে মেয়ে। অ্যাসহোলের বড় চিত্র, লুচেশালা। কণ্ঠকে বোঝা গেল এ আর কেউ নয়, এডুইন। চিরবিরিয়ে দামিয়ানের মতো এমন মোটাসোটা লোকটাকে এই সুন্দর ঘাড়ের উপর তুলে নিল ছেলেটা। সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিচে আওড়ালো, নেহারি মস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তায় ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছে, নাহলে এতক্ষণে আমার গালি দেওয়ার কারণে তোর দিকে গোরস্থানে ফেলে আসতাম। ব্লাডি। নামি দামি মানুষজনদের প্রাইভেট জেট এবং বিমানের জন্য নির্মিত রানওয়ের একপাশে দাঁড় করিয়ে রাখা মাস্টারের এম নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানের প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙল তার। চোখ দুটো পিটপিট করে খুলে নিজেকে সামনে তাকাতেই বড়সড় একখানা ঝটকা গেল সে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গেল। ভীষণ শক্তি অপচয় করে নড়ে উঠল যেন সে। আচমকা এমন নড়াতে কেউ একজন তার দিকে যেন তাকিয়ে রইল। সে কেমন বিরক্ত নিয়ে নিজের দিকে তাকাতেই আরেকটা হোঁচট খেল। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের সঙ্গে হাতলের সঙ্গে ঠেস মেরে বাঁধা, পা দুটো একই অবস্থা। দামিয়ান আশ্চর্য বনে গেল নিজের এহেন পরিস্থিতিতে। হতবুদ্ধির ন্যায় ঘাড় বেঁকিয়ে পাশে তাকাতে দেখি তার পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান।
দামিয়ান চোখ উল্টে কপালে। সে কেমন সন্দিহান গলায় ফিসফিস করল, মিয়ান, হে, আর ইউ স্টিলিং মি? মিয়ান চোখ বুজে রেখেছিল। এই মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানি কণ্ঠে আলগোছে ঘাড় পাকিয়ে তাকালো সে। লোকটার নিষ্প্রাণ চাহনি, মুখটা কেমন শুকিয়ে গেছে। দামিয়ান উদ্বিগ্ন ভাঁজ ফেলে বলল, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটে হুটহাট ভেসে এলো একটি তিরস্কার। মিয়ান খানিকটা সময় দাঁত কেচে বলল, তুমি যা করছো তাই করছি। আমাকে তো জোর করে তুলে আনা হয়েছে। আমি থোড়াই নিচে থেকে এসেছি। ও আচ্ছা, আমি তো তাহলে নাচতে নাচতে এসেছি, তাই না? দামিয়ান ফের অসন্তুষ্ট হলো। কপালের ভাঁজগুলো আরো খানিকটা বড় হলো তার। এত চুপচাপ কেন? আচ্ছা, এসব বাদ দাও, এত ছোট না। আগে বলো তো, এখানে আমাদের কেন আনা হয়েছে? বিয়ে খেতে এনেছে। খাবে? খাবে দাবে, তারপর জম্পের একটা ঘুম দেবে, তাই এনেছে। আর কিছু? রিয়ামের কণ্ঠে এক রাশ ঝাঁঝ। তার চোখ মুখ লেপ্টে আছে মহাবিরক্তির ছাপে। দাঁতে দাঁত চেপে আধবুড়ো মহাশয় ঘাড় নাড়ালো কেমন অন্যত্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল মিয়ানের পানে। নাক ফুলে বিড়বিড় করল, সন অফ দ্য ফাকিং ইডিয়ট। তড়িৎ বিস্ফোরিত দৃশ্যে তাকালো মিয়ান। হৃদয় মাঝখানে বেশ খানিকটা তীর্যক ভাবেনে বলল, হোয়াট ইউ সে? হকচক হলো দামিয়ান। তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভ কাটলো বেচারা। শুকনো ফাঁকায় ঢোক গিলল, আমতা আমতা করে বলল, কোথায়, কখন কি বললাম? কিছু না তো। সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলল, না, বলে থাকলে তো ভালোই কথা। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসল। নড়েচড়ে কিছুটা স্থির হতেই বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া স্যুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহে নজর গিয়ে তখনই আটকে গেল সেথায়। ধীরে ধীরে চোখ উঁচাতেই দেখে সে মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের ধারে, দু হাত তার প্যান্টের ভিতর গুজে রাখা। অজ্ঞান লোকটা ফের দেখা মাত্র দামিয়ান সম্পূর্ণ মুখাবটা ছাড়িয়ে গেল একরাশ কৌতূহল। সে কেমন আগ্রহী কণ্ঠে হড়বড়ে জিজ্ঞেস করল, হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ কাটল না। উল্টো ঘাড় কাত করে তাকিয়ে রইল মিয়ান এবং দামিয়ানের দিকে। মিয়ান ভরকালো, ক্ষণে ক্ষণে ঢোক গেল। শুকনো অধৈর্যটাকে খানিকটা ভিজিয়ে নেয় জিভ দিয়ে। রয়েস হয়ে ভয়ার্থক কণ্ঠে জিজ্ঞেস করল, বাকিদের কোথায় নিয়ে গিয়েছেন? নাকি আমাদের মেরে ফেলবেন? তাদেরকেও কি মেরে ফেলেছেন? এহেন ভাগ্যে যার পরে অবাক হলো দামিয়ান। হতচরিত্রের ন্যায় তাকিয়ে রইল সে। বাদ বাকি বলতে আমরা ছাড়াও আরো কাউকে তুলে আনা হয়েছে নাকি? মিয়ান ঠায় তাকিয়ে আছে যুবকের পানে। তার মধ্যে উত্তর দেবার তেমন কোনো তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা একটুখানি হয়ে গিয়েছে যেন। সে ধীরে ধীরে প্রত্যুত্তর করল, হয়েছে। একজন দুজন নয়, বরং ৩৫ জনকে আনা হয়েছে। এন বাকি কর্ণঘুরে পৌঁছাতে মাত্রই প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল দামিয়ান। হা করে মিয়ানের পানে তাকিয়ে রইল সে অনেক মুহূর্ত। চারজন সশস্ত্র গার্ড ছুটে এলো। মিয়ান আর দামিয়ান দুজনে হতবিম্ব একে অপরের সঙ্গে এক অথরিত মুখ যাচাই করল। গার্ড এসে কোনরূপ বার্তাবাহক ছাড়াই দুজন কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে নিয়ে গেল তাদেরকে। বেচারা দামিয়ান ভয় এবার হাউমাউ করে কান্না জড়িয়ে দিল বাচ্চাদের মতো। অভিনয় করলো, প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়েই হয়নি। এর সংকল্পনার মুহূর্তে দামিয়ানের অমন উদ্ভট কথাবার্তায় মুখ কুঁচকালো মিয়ান। বিরক্তিতে তেতে উঠল সে। দুধছাই করে বলল, রোজ নতুন নতুন আইটেম ছাড়া চলে না যার, সে আর কি বিয়ে করবে? বিয়ের জন্য কাঁদছো কেন? বলি দামিয়ান এমন সিরিয়াস মুভমেন্টে এহেন ফানি কথাবার্তা বললো কি করে? তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাঁদতে বলে হেসে ফেলবে। ইস, এহেন সঙ্গীত মুহূর্তে মন কষ্ট রেখেও আর হলো এত বড় একটা কথাটা। সে যে কিনা এরূপ নগণ্য তুচ্ছ-তাচ্ছিল্য করে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে দিল মিয়ান তাকে। দামিয়ান বড্ড কষ্ট পেল বোধ হয়। বেচারার কান্না বাড়াবই কমবো না। ঠোঁট কামড়ে ফোপাতে লাগলো সে। টের পেল ডান হাতের কনুয়ে টান পড়েছে বেশ। গা থেকে একে একে বেড়িগুলো খুলে দেওয়া হচ্ছে। কেউ বুঝি হাত ধরে টানছে তার। দামিয়ান একটুখানি কলিজা লাফিয়ে উঠল অজান্তেই। তার পা দুটো কোথায় এগুচ্ছে কে জানে। ঝর্ণা যে যে শব্দ ভেসে আসছে কানে, গায়ে এসে বারবার দোল দিতে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে তার ঠান্ডা বাতাসে। চারিদিক থেকে এক অদ্ভুত মিষ্টি সুবাস কেমন সুরসুর করে এসে ধরা দিচ্ছে নাকে। দামিয়ানের পাঁজরা অজানা গতিতে চলছে, তবে মস্তিষ্ক বড্ড অচল। খান খান হয়ে যাচ্ছে তার সমস্ত চিন্তাভাবনা। কারখানার কাছে আসলে শুনতে পায় চারপাশের প্রতিটি শব্দ। কিয়ৎক্ষণ বাদে তার পা
উল্টো খানিকটা ঝুঁকে যায়। দামিয়ান বুঝলো এ হয়তো সিঁড়ি। মধ্যবয়সী ভারী শরীরটা নিয়ে অন্ধকারের মতো হাঁটতে লাগলো সে। সেই কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু থেকে পৌঁছেছিল এখানে, অজানা একটি জায়গায়। এরপর এরপর শুরু হয় হাঁটা। মা গো মা, পথ বোধহয় আর ফুরাই না আর। চারপাশে আবহমান বেশ স্বস্তিদায়ক হলেও তরতর করে ঘামছে। বুকটার ভেতর কেমন মোচড় দিচ্ছে বারবার। হার্ট হয়ে বসে যেন বেচারার। নিবন্ধ বেষ্টিত চারপাশ। একযোগে বেশ কয়েকজন নিঃশ্বাস ফেলছে, শব্দ ভেসে আসছে যেন। কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদবাকি ৩৫ জন ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয়। সেই কতক্ষণ পর হাত দুটোর তীব্র আলোক ঝাপটা এসে যেন পড়ল তাদের চোখে মুখে। কুঁচকে ফেলল প্রত্যেকে তাদের চোখ মুখ। কিন্তু দামিয়ান আবার বড্ড কৌতূহলী মানুষ। চোখের সামনে হাত এনে পিটপিট করে হাতের আঙুলগুলোর খোঁজে। তক্ষুনি যা দেখলাম তাতে বেচারার নিঃশ্বাস আটকে গেল যেন। বিশাল আকৃতির এক কক্ষ, কক্ষের মাঝখানে আবার দরজা। বোধহয় ওপাশে একটা কক্ষ। দামিয়ান হকচকিয়ে হয়ে তাকালো চারিপাশে। পুরো ঘর ভরে আছে হসপিটালের সকল ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে। ইসিজি মেশিন থেকে শুরু করে এক্স-রে মেশিন, তাও আবার কি সুন্দর গোছগাছ করে রাখা সবকিছু। দামিয়ান বাদেও বাদবাকিদের চক্ষু যেন চড়ক-গাছ। প্রত্যেকেই কেমন অবাধ্য নয়নের ন্যায় তাচ্ছিল্য দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের কৌতূহল যখন একদম তুঙ্গে, তখনই কক্ষে প্রবেশ করল এডুইন। গম্ভীর পুরুষ দু কদম এগিয়ে এসেই মুখের কাছে হাত ঠেকিয়ে গলা খাকারি দিয়ে সামান্য উঁচিয়ে বলল। সকলের মনোযোগ তার দিকে যেন টানে যায়। ওয়েলকাম টু দ্য শ্যাডো মাস্টার প্যালেস। শ্যাডো মাস্টার, ব্যাস এটুকু শোনা মাত্র আতঙ্কে হকচকিয়ে উঠে গেল সকলের। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন গুঞ্জন। শ্যাডো মাস্টার। এডুইন ঠোঁট পিষে হাসল বোধহয়। ওপর নিচে হালকা মাথা নাড়ালো। হুম, দ্য গ্রেট রুশদি কিং, শ্যাডো মাস্টার। ভয়ে গলা যেন শুকিয়ে গেল সকলের, জিভ অব্দি শুকিয়ে কাঠ। কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর তারা জানতো? জানলে থোড়াই আর ঘর ছেড়ে বেরোতো। দামিয়ান কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছে, উন্মুক্ত ভুঁড়িওয়ালা পেটখানাও ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিকটা এগুলেন। মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে বলল, আমাদের কেন? মানে এখানে কেন? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো মুহূর্ত দেখাচ্ছে। একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হোঁচট খেল সবাই। একজন? মাত্র একজন? এত কারখানা করে টপ লিস্টে থাকা গোটা ৩৭ জন ডক্টরকে কিনা একজনের তুলনায় আনা হয়েছে। কক্ষের ওপাশে ৭টা এসআইস কেবিন আছে। আপনাদের আপাতত ফ্রেশ হন, আমরা পেশেন্টকে নিয়ে আসছি। কেমন? থমকালো এডুইন। একবার প্রত্যেকের মুখপানের দিকে তাকালো, চোখ বোলালো। ভুলেও মাস্টারের মুখের দিকে চোখ তুলে তাকাবেন না যেন, কেননা এর পরিণতি কিন্তু মোটেও শুভ হবে না। তড়িৎ ঘাড়কাত করলো সকলে। এডুইন না বললেও তারা তো জানেই ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মাস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাথে করা কারোর জন্যই নেই, আর করলেই কেবল মৃত্যু। সেক্ষেত্রে এত বড় রিস্ক তারা কেন নেবে? এসব নেয়ার কোনো মানেই ওঠে না তাদের জন্য। অচেতন মাহি টানা ৭২ ঘন্টা হতে চলল, মেয়েটার এখনো হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেন মাস্ক লাগানো, বেডের পাশে O2 সিলিন্ডার। পাশে সুন্দরী দক্ষ হাতে দেখছে তাকে। হায়, গত দুটো রাত নির্ঘুম কাটিয়েছে তিনি এবং মিলাম। দুজনের মধ্যে কেউই একবারের জন্য দু চোখের পাতা বুঝতে পারেনি। সর্বক্ষণ থেকেছে মেয়েটার আশেপাশে। হাওয়ায় মুখোমুখি স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে। বাড়ার নামগন্ধ নিচ্ছে না। এ যেন এক বিষাদ বিপর্যয়ের সংকেত। ওদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোকে আগে ধরে মালিশ করে যাচ্ছে মিলাম। এমনিতেই তার হাত দুটো পুড়ে গিয়েছে, যাচ্ছে তার একটি অবস্থা। অথচ মিলার নিজের হাতের প্রতি কোনো হুঁশ জ্ঞান নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটা কেমন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যাই না, মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে এডুইনের। তার পিছু পিছু দুজন গৃহ পরিচারিকা এসেছে। ওনাকে স্ট্রেচারে ওঠান। ডক্টররা চলে এসেছেন। কথাটা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তারা। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মেয়েটার স্ট্রেচারে তুলতে গিয়ে বাঁধল যেন বিপত্তি। হায় তো, নিজেরাই মহিলা, তারা এভাবে তুলবে কি করে? এত শক্তি তাদের নেই। এদিকে মিলার হাত দুটোও তো পোড়া। এখনো রোগীকে কিভাবে স্ট্রেচারে তুলবে? এবার এই বিপদ থেকে তাদেরকে কে বাঁচাবে? এডুইন তখন মাথা নুয়ে রেখেছে। ফের তাকালো।
কি হলো? ওনাকে তুলছে না কেন? হায়া আর চুপ করে থাকতে পারল না। খানিকটা কদম বাড়িয়ে বলল, "দেখুন এডুইন, মেয়েটাকে একা, একা স্ট্রেচারে তোলা সম্ভব হচ্ছে না। I need your help, so come." এডুইন ভড়কালো। তখনই দুর্গম ছিটকে দূরে সরে গেল। হাত দুটো সঙ্গে, সঙ্গে আড়াল করে ফেলল পিঠের ধারে। হায় হতভম্ব হলো। লোকটা এমন ভয় পেয়ে গেল কেন? হঠাৎ এমন সামান্য কাজে? হায়া কেমন সরদৃষ্টি তাকালো তার দিকে। "এডুইন, আপনি শুনুন আমার কথা। মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন।" এডুইন গম্ভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ল। "এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে স্ট্রেচারে তুলুন। যান।" কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেলেন নারী মিত্রা। শক্তপোক্ত গায়ের গড়নে আফ্রিকান দুই নারী, যেন তারা একাই একশো। আলতো করে মাহির পা দুটো ধরল একজন, আরেকজন ধরল বাহু। এরপর ধীরে ধীরে মেয়েটাকে তোলা হলো স্ট্রেচারে। এদিকে হায়া এখনো কেমন সন্দেহান চোখে তাকিয়ে আছে এডুইনের পানে। এই প্লেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এ পর্যায়ে যা যা হচ্ছে তার অগোচরে একমাত্র এই মেয়েটাই দাঁড়ি। কিন্তু কেন? মার্বেলের তকতকে মেঝেতে ঠেলে ঠেলে এগোচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী দুই মেনটেন নিয়ে যাচ্ছে মেয়েটাকে গম্ভীর মুখে। সামনে থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছে এডুইন। মাথাটা তৎক্ষণাৎ গম্ভীর্যভাবে উঁচিয়ে রাখলো সে। "তাড়াতাড়ি চলো সবাই।" হুঙ্কার তুলল তারা। মেয়েটা গতি বাড়ালো পায়ের। মস্টার পৌঁছানোর আগে তারা স্ট্রেচার নিয়ে এগোলো ডক্টরের কেবিনের দিকে। তবে এরই মধ্যে ঘটল আরেক ঘটনা। মেয়েটা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচার খানিকটা জোরে দিতে আর অমনি মার্বেলের মেঝেতে পিছলে গেল স্ট্রেচারের গোল চাকা। ফলস্বরূপ অচেতন মায়ের হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্যে থেকে একজন তড়িঘড়ি করে মায়ের হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুইয়ে রেখে সাহায্যের হাত বাড়ালো সামনে। মায়ের হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাতে বাড়ি খাওয়ার ফলে টুকটাক আঙুলের ছোঁয়া লেগেছে। তবে এর আগে মেয়েটেন তুলে ফেলায় মায়ের হাতটা অস্থিরতা বোধহয় কমল। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে আগতে লাগলো তারা কামরার দিকে। এদিকে এতক্ষণে পুরো ঘটনা প্রদর্শনে করেছে স্বয়ং মস্টার। আজও বলেও সত্য, মস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে উঠেছে। দৃঢ় চোয়ালখানা কটমট করে উঠলেন তিনি। তার আগুন দৃষ্টি কেমন এক মুহূর্তে চলে গেল গার্ডের দিকে, গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্ক আবার হুট করে কেমন যেন জ্বলে উঠছে। স্ট্রেচারের অবচেতন মাহিরকে দেখে হতবাক সকলে। এ যে অতি সাধারণ একটা মেয়ে, এর জন্য কিনা এত কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক কুঁচকে ফেললেন। মিয়ান একদম দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির আইসকে স্পর্শ করলেন। দেখলেন সবকিছু। ওয়েট। এন কাটে হকচকায় মিয়ান ঘাড় ঘুরিয়ে বলল, হোয়াটস নাও? এডুইন ভীষণ গম্ভীর শক্ত গলায় বলল, প্লিজ ওনার গায়ে ভুলক্রমে কেউ উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি নিয়ে তাকিয়ে রইল সকলে। খালি হাতে স্পর্শ করবে না মানে? এখানে কি তারা নিজ হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন তিতিক্ষি করে বলল, কি বলতে চাচ্ছেন আপনি? খোলাখুলি বলুন। এডুইন ঘাড় কাত করলো সামান্য। রয়েছে বলল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতে মোটা গ্লাভস পরতে হবে। মোটা গ্লাভস। মিয়ান মুখ কুঁচকালেন। তার কেন যেন মনে হচ্ছে এডুইনের মুখের উপর বলে দিতে সারা পাগল। রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি? কে বলেছে তোকে? তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন দুঃসাহসিক কথাটুকু সে গিলে নিলেন। মুখে কপট ভাব এনে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়। সম্ভব নয় হলেও এটা সম্ভব করবি। মিয়ান কথার মাঝে শোনা গেল অতি ভারী এবং গম্ভীরতার ছাপ। মিয়ান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। আগেই এডুইন জোর গলায় বলল, ইটস মনস্টার। তড়িত মাথা নোয়ালো সে। গা কাঁপালো। শরীরটা কেমন হুট করে ঘামতে শুরু করলো। ওদিকে কালো রঙা ওভারকোট পরা মনস্টার নিজের দাম্ভিকতা কদমে ভেতরে ঢুকলো হঠাৎ করেই। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারেটটা এক হাতে সরিয়ে আনলেন। গম্ভীর গলায় বললেন, ইফ ওনিয়ন dares to touch her, you bear them. Then listen. Their hands will be safer from their body in no time. শুকনো ঢুকিল সকলে। তড়িৎ নিজেদের হাত দুটো একে একে হসপিটালের গ্লাভস পরে নিল সকলে। মিয়ান এবার বেশ ভয়ে ভয়ে এগোলো মাহির পানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখ, হাতের পালস রেট সবকিছু চেক করতে লাগলো। লয়ের শঙ্কিত ছাপ ফুটে উঠল কেন? তিনি কোনো স্বরূপ পাছা ছাড়াই স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফিরে তাহলে?
কথাটা শেষ না হতেই মিয়ান টের পেল তার মাথার খুলি বরাবর মাঝখানে কেউ লৌহ জাতীয় কিছু একটা ঠেকিয়ে রেখেছে। আচমকা মিয়ান হকচকালো, নিঃশ্বাস আটকে উঠল তার। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে, মনে রাখিস। মাস্টার ক্রুদ্ধ কণ্ঠে কথাটা বলল। কি এক বিপদে পড়ল সবাই। রোগীর জ্ঞান ফেরার দায়িত্ব কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে বলল, জি মাস্টার। মাস্টার কঠিন আদেশে পুরো কক্ষে এক হুলস্থুল অবস্থা। ডাক্তাররা উন্মাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝে পারলে মেয়েটাকে পায়ে ধরে বলে, এবার উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষা হলে উঠে পড়ো। এদিকে এডুইন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মাস্টারের পিছু পিছু। মুক্ত কেবল শক্ত মুখে কক্ষের দুয়ারে ছড়িয়ে ছিটিয়ে ২ কদম এগিয়ে গেল। আবারও এদিকে এগিয়ে আসছে। দাঁড়ায়নি সে কোনোখানেই, এদিক ওদিক হাঁটছে। এডুইনের সঙ্গে সঙ্গেও পায়ে তাল মেলাচ্ছে। উদ্গত দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পেশির দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন ঘাড় কাত করল। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডের দিকে তাকালো আলগোচ্ছে। গার্ড বেচারা বরাবরের ন্যায় মাথা নুয়ে রেখেছে। মুগ্ধ তখন কি হলো কে জানে, সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডদের মধ্যে থেকে একজনের বাম হাতের কবজি। গার্ড বেচারা ভয়ে ততস্থ। হাত ছড়িয়ে নেওয়ার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে। তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটির দৃষ্টি হলো ক্রূর। সে কেমন একদৃষ্টিতে তাকিয়ে রইল গার্ডের হাতখানার পানে। তার কল্পনার মঞ্চস্থে ফের ভেসে উঠল সেই চিত্র। ওই হাত, হ্যাঁ, এই হাতটার আঙুলে তো তার স্পর্শ করেছে মাহেশ্বরীর। একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটার আঙ্গুলগুলো। কথাটা মনে পড়তেই চট করে চোখ মুখ বুজে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টে পাল্টে ফেলে এক পলকে। এন কাণ্ডে তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ঠোঁট নিজে কামড়ে ধরেছে, অকথ্য গোঙাচ্ছে। ওদিকে ব্যথার চোটে জান বেরিয়ে যাচ্ছে তাদের। ঠোঁটের ওপর দাঁতের তীব্র চাপের প্রয়োগে ঠোঁট ফেটে লুহ গড়াচ্ছে। ওদিকে মুগ্ধ একবার করে বসলো আরেক পাগলামি। তখন নিজের অতি পছন্দের চাকুটা বের করে আনলো গোড়ালি থেকে। বের করে এনে গার্ডের আঙুলগুলো উপর চালাতে লাগলো একে একে। চাকু অতিরিক্ত তীক্ষ্ণতা গোড়াসহ উগরে আসছে আঙুলগুলো। একে একে ৫টা রক্তের ভেজা আঙুল টসটস করে উঠল। লুহুর বিন্দু বিন্দু ছড়ে যাচ্ছে মেঝের বুক চিরে। অথচ থামেনি নির্দয় মানুষ। আঙুলগুলো সব কেটে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে পড়ে থাকা আঙুলগুলোর পানে। রয়ে শুয়ে একটু দু হাঁটুতে ঝুঁকে পড়ল কেমন। ঠোঁটের কোণে তীক্ষ্ণ ক্রূর হাসি এঁটল। চাকুর ডগা দিয়ে আঙুলগুলো একটার পর একটা আঘাত বসালো। আর মনে বিড়বিড় করল, কি দরকার ছিল নিষিদ্ধ জিনিস ছুঁতে যাওয়ার। শেষে গা থেকে খসে পড়তে হলো তো তোদের। নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত ব্যবহার হচ্ছে আইসিইউ হিসেবে। চারিদিকে মেশিনের দীপ্তম শব্দ। বিছানায় চিত হয়ে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে মাহিম। নাক মুখ বরাবর অক্সিজেনের মাস্ক। চোখ দুটো কেমন ফ্যাকাশে ও রং ধারণ করেছে। বুকের ওঠানামার গতি বেশ ধীর। কয়েক জোড়া চিহ্নিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখপানে নিবদ্ধ। ডক্টর মিয়ানের হাতে একখানা রিপোর্ট পেপার। তার কপাল কুঁচকে খাম। সেই সাথে নিজের ঠোঁট কামড়ে রেখেছে সে। অবধ ফর্সার লোকটা চোখ মুখে কেমন দুশ্চিন্তা। ট্রেস, এত কম বয়সের একটা মেয়ে কিনা ড্রাগ ওভার দেওয়া হয়েছে। হোয়াট দ্য হেল ইজ দিস? শি ইজ সাফারিং উইথ ড্রাগস ফর পসেসিং। আই থট থিংস সো বি সে বেঁচে থাকবে। মুহূর্তের মাথার বোধহয় আকাশ ভেঙে পড়ল সকলের। মনের কোণে ছড়িয়ে গেল একরাশ ভয়। মেয়েটার জ্ঞান না ফিরে তো তারা বাঁচবে না। এই মনস্টার যদি সত্যি সত্যি তাদেরকে মেরে ফেলে তখন? ভয়ে গলা অবধি শুকিয়ে গেল সকলের। প্রত্যেকে আমার হাঁসফাঁস করতে দেখা গেল। দামিয়ান কিয়ৎক্ষণ চুপ থেকে আচমকাই কেমন বলে উঠলেন, ঠিক আছে মিস্টার ডেমিয়ান, মেয়েটার অবস্থা এখন যেমনই হোক তাকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করুন। আপনি বরং মাস্টারকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় জাবনে হকচকিয়ে উঠল মিয়ান। বিস্মিত দৃষ্টি তাকালো দামিয়ানের পানে। কপালে গোটা কয়েক ভাঁজ ফেলে বলল, এভাবে না বলে তুমি নয় সরাসরি বলে দাও ডক্টর ডেমিয়ান, আমি মরে যাব। কেন? আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি এখনই বেঁচে আছি, এটা কি আপনার সহ্য হচ্ছে না নাকি? মিয়ান তেতে উঠল। মুখে আউড়ল যেন। এক হাতে কপাল কুঁচকালো দুশ্চিন্তায়। মিয়ান থমকিয়ে আওড়ালো, মেয়েটার সেন্স না ফেলে আমরা বেঁচে থাকবো না। আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত, কি বলো সবাই?
সবাই মোটামুটি সাড়া জানালো মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইল কাঠ হয়ে। হাসি খুশি লোকটার মুখভাব শক্ত হলো। তিনি বোধহয় আনমনে ভেবেছিলেন কিছু। মিয়া সেদিকে পাত্তা দিল না। জুনিয়র চিকিৎসককে উদ্দেশ্য করে আটবালো, অ্যান্টিডোট শুরু করাও। তবে খেয়াল রাখবে সবটা যেন একদম ধীরে সুস্থে এগোয়। আগে পেশেন্টের বডি রিয়াক্ট দেখে নেই, তারপর বাকিটা করব। জুনিয়র ডাক্তার আদেশ মোতাবেক কাজে লেগে গেল। তখনই এগিয়ে গেল অ্যান্টিডোট শুরু করতে। আরেকজন ডাক্তার এতক্ষণে স্যালাইন চেক করছিল। এক হাতে আইভি ফ্লুইডস এর মাত্রা বাড়িয়ে দিলেন। অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের ধমকালেন। যুদ্ধক্ষেত্রে নামলেন যেন। বাঁ হাতের কবজি উল্টে দিলেন। ঘড়ির পানে এক নজর দিলেন। জেনা মিনিট কাটায় দুইবার ঘুরল। অমনি মিনিটরের দিকে তাকালেন তিনি। দেখলেন টিপটপ শব্দ শোনা যাচ্ছে কেবল। ডক্টর ঘাবড়ে গেলেন কেমন। পাশ থেকে জুনিয়র ডক্টর তখনই চেঁচিয়ে উঠলেন, স্যার পেশেন্টের শ্বাস-প্রশ্বাস কমে যাচ্ছে। দামিয়ান আর বেশি দেরি করল না। এতক্ষণে নীরব দর্শকের ভূমিকা পালন করল। এবার যেন নিজে থেকে ডাক্তার হাতে অ্যাম্বুলেন্স ব্যাগ ধরিয়ে দিলেন। অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেন। অনেকেই দেখলেন সেটা, কিন্তু কিছু করতে ভয় পাচ্ছিলেন। ডক্টর হায়া দ্রুত অ্যাম্বুল ব্যাগ হাতে নিলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আসতে যেন বুকটা কেমন ধুকপুকু করছে। সময়টার কাটার বিরতি মিনিট পাঁচেকে আটকালো। মায়ের হার্টবিট এখন বেশ নরমাল, তবু ডাক্তারের মুখোপাধ্যায় থেকে চিন্তার ছাপ এবং রেশমাত্র একটু কমেনি। মেয়েটার শরীর থেকে ধীরে ধীরে ড্রাগস বেরোচ্ছে, তবে ব্রেনে উঠে গেলে সেটা সমস্যা হবে। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন ডেড কিংবা কোমায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগাম বিপদ সংকেত আজ করতে পেরে অস্থির হয়ে উঠল সকলে। বারবার একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। ধূপ জোরালো শব্দ বুঝেছে এক একটা পাঞ্চ। আর দুহাতে গ্লাভস নেই মাস্টারের। কি সব উদ্ভট ট্যাটু আঁকা মুক্তিযুষ্ট ভাবে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চোয়ালখানা তার কটমট করছে অনির্বতভাবে। মুগ্ধ একের পর এক শক্তপোক্ত পাঁচ বসাচ্ছে ব্যাগে। মাথার তার রীতিমতো সবকিছু যেন তাত্তর ফেটে যাচ্ছে। হুট করে তার এত রাগ কেন উঠলো সে হদিশ পেল না। মস্তিষ্কে বারবার বাজছে একটাই কথা, কেন এই বান্দির মেয়েকে অন্য কেউ ছুবে, কেন ছুবে সে জানে না। এই বান্দির মেয়ে শুধু তার হোক সে শত্রু, তবু একমাত্র তার কথাই শুনবে। কথাগুলো ভাবতেই মুগ্ধ কেমন একটা জোর বসালো। এবার তীব্র জোরে হাতটা মুষ্টিবদ্ধ করলো। চাপড়গুলো কেমন থেতলে গেল। যুবকের বিন্দুমাত্র উদ্রেক নেই তাদের। তার হাতের কি অবস্থা হলো যেন কোনো কিছুই তাতে আর ছুতে পারছে না। সে কেমন কটমট করতে লাগলো। পাঁচ ব্যাগের উপর একটি পাঁচ বসাতে লাগলো। এরই মধ্যে হঠাৎ কানে ভেসে এলো সিদ্ধার্থের বলা কথাগুলো। তোর ভোগে তোর আগেই ভোগ বসিয়েছি আমি, ভোগ করেছি, আধিপত্য দেখিয়েছি ওর ওপর। কথাটা মনে পড়তেই থমকে গেল মুগ্ধের হাত। দাঁতের কটমটা ক্রমশ বাড়ল। মাথায় এই বুঝি কেউ আগুন ধরে দিল তার। মুহূর্তে যেতে না যেতে ছেলেটা কেমন আঘাতপ্রাপ্ত হিংস্রের ন্যায় গর্জে উঠল। পুরো বংশের ক্লাবের প্রতিটি দেয়াল জুড়ে রঞ্জিত হলো সেই গর্জন। সে এবার আর বাদ মারল না। হাত দুটো একদম থেতলে নিল সে পাঁচ করতে করতে। মাথার তালু জ্বলছে তার। মন কিছুতেই ভুলতে পারছে না সেসব কথা। সে এবার হাতের বদলে পা উচালো কিক দিতে। তবে কাণ্ড দেখো, অত্যন্ত রাগে পাঞ্চিং ব্যাগ বরাবর কিক বসাতে গেলেও হঠাৎই তার অলক্ষ্যতে সামনে এঁটে এলো মাহির কুন্দনত নির্মল মুখখানা। প্রবল বেগে ছুটে আসা পাটা ক্রমশই হুট করে বন্ধ হয়ে গেল মুগ্ধের। বেচারা এক পায়ে ভর দিয়ে আরেক পা উঁচিয়ে দাঁড়িয়ে রইল হতভম্বের ন্যায়। মাথা ভর্তি রাগের আগুনে এক পশলা বৃষ্টি নামলো কোত্থেকে। মুহূর্তের মধ্যেই ধরাম কইরা দাঁতটা কোথায় যেন উবে গেল। কুঁচকে রাখা ভ্রুদয় মধ্যে শীতলতা নেমে এলো। তার অচেতন মন উল্টো তাকালো প্রশ্ন ছুড়ল, এই মুহূর্তে পাঞ্চিং ব্যাগটা ওই বান্দির মেয়েতে রূপান্তরিত হলো কিভাবে? আর ওই বান্দির মেয়ে এভাবে কাঁদছে কেন? মুগ্ধ নামক নির্দয় মানব ফের থমকালো এক মুহূর্তের জন্য। তার চোখের সামনে এখন পুরোপুরি মাহিকে দেখতে পাচ্ছে সে। মেয়েটা কাঁদছে, গাল ফুঁড়ে রেখেছে পটকা মাছের মতো। ঠোঁটগুলো সে লাল অবস্থা। যুবক আবারও নিজের খেয়ে হারালো। সচল মস্তিষ্ক হুট করে ঝং ধরল। সে ধীরে ধীরে নিজের পাটা নামিয়ে আনলো নিচে। হতবুদ্ধির ন্যায় একটু একটু করে এগুলো সামনের দিকে। নিজ অজান্তেই হাতখানা কিভাবে উঠে এলো ব্যাগের গায়ে। আলতো করে তাতে স্পর্শ করতে হঠাৎ তার ঘোর ভেঙে গেল। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টি তাকালো নিজের হাতের পানে। কি হয়েছে সে? পাঞ্চিং ব্যাগটার গায়ে তাই হাত এত মুক্তভাবে লেগে আছে কেন? ও তৎক্ষণাৎ নিজের হাতটা সরিয়ে আনলো। বুকটা কেমন যেন করছে তার। বড্ড অস্থিরতায় হাঁসফাঁস করছে সে। ছেলেটা তখনই শক্ত হাতে নিজের ঘাড়ে হাত ভরল কিয়ৎক্ষণ। চোখ মুখ বুজে নিল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো,
What the fuck I'm seeing? Why I'm seeing him all time? I don't want she's the bitch. I just hate it. মস্তিষ্ক এবং জেদের অভ্যন্তরদ্বয়ে জড়িয়ে পড়েছে মাস্টার। সে কি তা জানে? সাইকোলজির ভাষায় তার এহেন অবস্থাকে বলে সাইকোলজিস্ট কনসিউস অ্যান্ড স্প্রি সাইন অফ ডার্ক অবসেশন। মন যাকে বারবার ঘৃণা করি বলে আওড়ায়, মস্তিষ্ক ঠিক তার প্রতি আসক্ত হয়। নিজের অজান্তে মনের মধ্যে ব্যাপকতা তৈরি করে ফেলে সে তার জন্য, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, মাঝে মধ্যে উপলব্ধি করা যায় না, তবুও তারা মাথা চাড়াতে থাকে বারবার। যার শুরুটা ধরতে পারা যায় না খুব সহজে। আপাতত নির্দয় মনস্টারের সাথেও ঠিক তাই হচ্ছে। সে নিজেও জানে না সে কোন ফাঁদে আটকা পড়ে গেছে এবং তার মন মস্তিষ্ক এক প্রকার ঘুষ খেয়ে যাচ্ছে তার বিপরীতে আঘাত আনার জন্য। অথচ সে খবর রাখে না সেসবের। মুখটা কেমন ঘাড় উঁচিয়ে হাঁ করে নিঃশ্বাস নিল। শরীরটা কেমন জ্বলছে তার। মাথাটা ফেটে যাচ্ছে রাগে, অত দূরে কাঁপছে রীতিমতো। এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হবে তাকে, না হলে হয়তো আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তার পেন্ট হাউসটা। শক্তপোক্ত পুরুষ তখনই জোরালো পায়ে এগিয়ে গেল দাঁড়িয়ে থাকা বক্স সেভেন্টের দিকে। অতঃপর এক লাফে বেরিয়ে গেল সে রিং থেকে। এরপর আর কোনো কিছু না করে, তোয়াক্কা না রেখে গটগট করে প্রস্থান করলো সে। হাত পা কাঁপছে মুগ্ধের, চোখের সামনে একটা ঝাপসা হচ্ছে ক্রমশ সব চিত্র। যুবক তড়িঘড়ি করে ছুটল নিজের নিষিদ্ধ কক্ষে। সম্পূর্ণ কাচের তৈরি বিশাল আকারী কক্ষটির চারিদিকে দেয়াল জুড়ে সাজিয়ে রাখা বিদেশি বিভিন্ন ভেটারি ট্রাক, নামি দামি তেলাহলের বোতল। মুগ্ধ টলমল পায়ে এগোচ্ছে, ঝাপসা চোখে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো কাচের দেয়ালে। অতঃপর একটা কাচের দরজা ঠেলে দিতেই সে কেমন উদ্ভ্রান্তের ন্যায় হতবাক হয়ে তাকিয়ে রইল। ড্রাগস, ড্রাগসের পর ড্রাগস। অতঃপর আর এক সেকেন্ডও দেরি না করে মনস্টার দাঁতে দাঁত চেপে তখনই নিজের বাঁ হাতের মোটা শিরায় বসিয়ে দিল একটি সিরিঞ্জের সূক্ষ্ম সুচ। ধীরে ধীরে শরীর উঠে নিষিদ্ধ কিছু, তবু আজ স্বস্তি মিলছে না যুবকের। মাথায় এখনো চলছে তার সবচেয়ে ঘৃণিত মানুষটার কথা, যাকে আরেকজন ছুঁয়েছে। এ ব্যাপারে যেন সে মানতেই পারছে না। তাকে বড্ড পোড়াচ্ছে কথাটা। তারপরে হুটহাট ওই বান্দির মেয়ের মুখটা কেন দেখছে সে? কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার মুখ? উত্তর পাচ্ছে না যুবক। হাতের দুটো তালু ভর্তি হয়ে যাচ্ছে সিরিঞ্জের। শরীরে উস্কোতে ঠান্ডা হচ্ছে না তার শরীরটা। বাত কেমন শীতল হয়ে আসছে। মস্তিষ্ক আর চলছে না। ভাবছে মেয়েটার কথা। চোখের সামনে ভেসে উঠছে মেয়েটার হাসি। হঠাৎ ওই মেয়েটার চিৎকার, সবকিছু। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছে মুগ্ধ। মেয়েটা কেমন খিলখিল করে হাসছে এবার। সিটটাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। আর সে কত খুশি। মুগ্ধ সহ্য হচ্ছে না এমন দৃশ্য। বারবার নয়, গুরুতরভাবে সে ক্রুদ্ধ হচ্ছে। দ্য রশিদ রিং মাস্টার আজ বেপরোয়া হয়ে গেছে। হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলছে সে। আসবি না আমার সামনে। ইউস্টার, আসবি না। আমার সামনে একদম আসবি না, মেরে ফেলবো তোকে। আই সোয়ার আমি তোকে মেরে ফেলবো। এত কিছু বলেও মুগ্ধের হাত একটু নরম হলো না। উন্মত্ত হয়ে গেল সে। প্যারিসের বাইরে টেবিলের সামনে বসলো। তড়িঘড়ি করে টেবিলের গায়ে একটু পাউডার ছিটিয়ে নাক দিয়ে টানে নিল। এটাও যেন মারাত্মক নেশা জাতীয় দ্রব্য, তাতে বিলকুল সন্দেহ নেই। মস্টারের নিঃশ্বাস টানার গতি বাড়তে লাগলো। কিছুটা সময় চিৎকার করে উঠল। এখন চুপ করে আছিস কেন তুই? হ্যাঁ? যে ছেলে তার শিকারের হাত দিয়েছে বলে তাকে প্রাটে এবং সাইকিয়াট্রিস্টে চালান করে দিতে পেরেছে, সে তার শিকারকে কেন পারছে না? ওকে কেন বাঁচিয়ে রেখেছি আমি এখনো? কেন বাঁচিয়ে রেখেছি তোকে বল, নষ্ট মেয়ে একটা? নাকি তুই সত্যি ওকে পছন্দ করা শুরু করলি? হ্যাঁ? পছন্দের বিষয়টা কানে আসতেই কটমটে উঠল মুগ্ধ। না, সে সে কিছুই পছন্দ করতে পারে না। ইম্পসিবল। আই জাস্ট হেট দ্য পিচ। আই হেট হার। ও আমার, খুব শীঘ্র ওকে মারতে হবে আমার হাতে। অ্যান্ড দিস ইজ মাই ওয়াটার। এক্সকিউজ মি, কে আপনি? আর হুটহাট এভাবে বাড়ির ভিতর ঢুকে এলেন কেন? বাড়ির দায়িত্বশীল কেয়ারটেকারের ঝাঁঝালো কণ্ঠে ধমকালো এডুইন। গুরুগম্ভীর মুখে যুবকের পায়ের কদম এসে দাঁড়ালো অপরিচিত বাড়িটার লিভিং রুমের একদম মাঝখানে। তার পিছু পিছু দুজন বডিগার্ড বেশ জড়সড় হয়ে এসেছে। কার্টুন ঠেলে আসছে যেন। কার্টুনটা কি সুন্দর, গিফট পেপার মনে হয়। এডুইন খানিকটা গম্ভীর থেকে মুখ করল। দুহাত পকেটে গুজে রাখলো। গায়ের স্ক্রেচ কোট, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাই করে রাখা। সে কেমন গমগম গলায় কেয়ারটেকারকে বলে উঠল, কল নিকোলাস। বাড়ির কেয়ারটেকার বড্ড গুরুগম্ভীর মুখে তাকালেন। মনে মনে ভাবলেন, হুটহাট চেনা নেই জানা নেই অপরিচিত মানুষগুলো বাড়িতে ঢুকে কিভাবে? এদের ভেতরে আসার অনুমতিই বা দেয় কে?
কেয়ারটেকার খানিকটা নিজ ভাবনায় ডুবে থেকে পা বাড়ালো সম্মুখে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা ৪ জন লোক পোশাকধারী গার্ডকে দেখল। স্যারকে ডাকুন তো। একজন গার্ড তখনই পা বাড়ালো সিঁড়ির দিকে। কয়েক লাগে সিঁড়ি ডিঙিয়ে চলে আসে দোতলায়। এদিকে এডুইন কেমন গম্ভীর মুখে চারপাশে তাকিয়ে আছে। সময় গড়াতে গড়াতে ৫ মিনিটে ঠেকল বোধহয়। এরই মধ্যে দোতলার রেলিং দয়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ একজন বলে উঠল, আরে এডুইন যে, দি মনস্টার রাইট হ্যান্ড, আজ ওটা না আমার আস্তানায়। এডুইন মাথা উঁচালো সামান্য। দোতলায় দাঁড়িয়ে আছে নিক, তার শরীরে কেবল একটি নাইট কোট। এডুইন ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে স্ক্রুজ হয়ে বলল, মনস্টার তোমার একটা গিফট পাঠিয়েছে নিক, কাম অ্যান্ড ডিসক্লোজ দিস। বুক কুচকালো নিক, মনস্টারের জন্য গিফট পাঠিয়েছে? সিরিয়াসলি? এত ভালো কবে থেকে হলো সে? অথচ সে তো একদিন জানতো মনস্টার সাবলে সে হচ্ছে নেবুল। নিক বিচক্ষণতার সঙ্গে কিয়ৎক্ষণ চুপ থেকে আচমকাই আদেশ ছুড়ল, গো অ্যান্ড চেক দ্যাট। দুজন গার্ড এগিয়ে এলো কার্টুনের দিকে। দুজনের চোখে মুখে স্পষ্ট ভীতিতাম। যদি এই কার্টুনে বোম জাতীয় কিছু থাকে। মনের মধ্যে এক রাশ ভয়টয় নিয়ে কিছুক্ষণ দৃষ্টিতে তাকিয়ে বেচারা উদ্যত হলো। তারপর খুলল। ধীর হাতে কার্টুনের গা থেকে বাঁধন খুলতে লাগলো তারা। গা গুলি উঠল গার্ডদের। বেচারা দুটো তক্ষুনি দৃষ্টি ফেরালো মেঝেতে। তীর বেরিয়ে উঠলো তাদের নাকগুলো, চেপে ধরল। ইয়াক! এদিকে নিকো কেমন একটা নাকে দুর্গন্ধ টের পেল। কপালে গোটা কয়েক ভাঁজ পড়ল তার। হোয়াট দ্য ফাক ইজ দিস হেয়ার? এডুইন ক্রুর হাসল। খুলে দেখো নিক, আই হোপ ইউ লাইক দিস। সন্দেহ তীব্র হলো নিকের। যুবক তখনই গটগটিয়ে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামলো। কার্টুনের দিকে যতই গেছে ততই যেন দুর্গন্ধটা তীব্রতা পাচ্ছে। নাক কোনোমতে চেপে রেখে নিক বসল। এটার ভেতরে কি আছে? গার্ডদের আর কি বা করার? মনিবের আদেশ বলে কথা। কত শত গুলি ওঠার আগেই তারা ছুটে গেল। গার্ড দুজন কোনোমতে নিজেদের শ্বাস আটকে রেখে হাত বাড়ালো কার্টুনের ভেতর। মোটামুটি দুটো গোলাকার বস্তু হাতে নিতে আসলে কিছু একটা ঠেকলো তাদের। তড়িঘড়ি করে বস্তু দুটো হাতে তুলে নিকের সামনে ধরতে নিক মুখ ঘোরালো অন্যত্রে। ইশারা করলো কাপড় সরাতে। যে কথা সেই কাজ। গার্ড দুজন তখনই কাপড় সরালো বস্তুটির উপর গা থেকে, আর অমনি ভয়ে শিউরে উঠল তাদের সারা শরীর। গার্ড দুটো আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। বস্তু দুটো হাতে রেখে মুখ ভরে বমি করে দিলেন বেচারা দুটো। সম্মুখে দাঁড়িয়ে থাকা নিক নাক সিটকিয়ে ঘাড় ঘুরিয়ে নিলেন। চোখ উন্নত রাখলো। ছেলেটা কেমন হা হয়ে গেল বোধহয়। গার্ডের হাতে দুটো মাথা, একটা সিটার আর একটা ইরার। কি বিধ্বস্ত তাদের মুখ, কপালে গভীর ক্ষত রেখা। এ সিম্পল গিফটস ফ্রম দ্য শ্যাডো মাস্টার। নিক ভরকালো, তড়িৎ বিস্ফোরিত দৃষ্টি তাকালো এডুইনের পানে। এডুইন কেমন ক্রুক হাসলো তার দিকে তাকিয়ে। ঠোঁটের কোণে তার খেলা চলছে এক চিলতে হাসির রেখা। সে কেমন শান্ত গলায় আওড়ালো, এখনো সময় আছে শুধরে যাও নিক, নয়তো কোনো একদিন দেখা যাবে তোমার মাথাটা এইভাবে উন্নত হাতে থাকবে। গার্ডস হোল্ড দিস মাদারফাকার। হুকুমের ঝামেলা করলো সকলে। এক ডাকে কোত্থেকে সব ছুটে এলো। পয়েন্ট করলো এডুইনের মাথা বরাবর। অথচ এডুইনের মুখাভাগে নেই বিন্দুমাত্র বিচলতার ছাপ। যুবক কেমন শান্ত চোখে তাকালো, হেসে উঠল। নিজের চোখ থেকে নীল রঙা চশমাটা খুলে নিল এক হাতে। আঙুলের ভাঁজে চশমাটা গুছিয়ে নিয়ে তাচ্ছিল্য সুরে বলল, ও নিক, স্টপ দিস কাউন্টস পুলিং। তুমি নিজেও জানো একদিকে আমার গায়ে অন্যতম আঁচড় পড়বে, অন্যদিকে তোমার পুরো সাম্রাজ্য গুঁড়ে দেবে মনস্টার। তাও আবার এক চুটকিতে। এত কিছু জেনেও এহেন বোকামি করার সাহস তুমি কিভাবে পাও বলো?